যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার জবাব চাইলেন প্রধানমন্ত্রী। তীব্র গরমে দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ। বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। মরুতাপে পুড়ছে দেশ। ৭৬ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। ৪ মে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া বিভাগে। ৪ তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিন লিটারে ১ টাকা আর পেট্রোল অকটেন বাড়লো ২.৫ টাকা। মধ্যরাতেই কার্যকর। আগামী বাজেট অধিবেশনে পাশ হবে সংশোধিত শ্রম আইন, জানালেন প্রতিমন্ত্রী। শ্রমিক অধিকার নিশ্চিতে কাল সমাবেশ করবে বিএনপি। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে বেশি ভুগেছেন রাজনীতিবিদ, সাংবাদিকরা। বেশি মামলা হয় ২০২১ সালে, সিজিএস এর গবেষণা প্রতিবেদন। সংবাদ রাতে দেখছিলেন একেএস টিএম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি করবি তৃষা। যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক হত্যার জবাব চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে নিরস্ত্রদের উপর যে দেশের পুলিশ হামলা চালায়, যারা বাংলাদেশকে নিষেধাজ্ঞা দেয়, এখানে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা আয়নায় নিজের মুখ দেখুক। বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া বিএনপি আর তথাকথিত বুদ্ধিজীবীরা দেশের বিরুদ্ধে কথা বলছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন দলের সভাপতি। জয় যাদবের রিপোর্ট। দিবস ভিত্তিক কর্মসূচি, দলের হীরক জয়ন্তী উদযাপন সহ 16টি এজেন্ডা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ১/১১-র সময়ে তার বিরুদ্ধে করা মামলাগুলো তদন্ত করে প্রতিবেদন দিয়ে আদালতের মাধ্যমে বাতিল হয়েছে। এখানে সরকার কোনো মামলা প্রত্যাহার করেনি। কোনো মামলা প্রত্যাহার না। বিএনপি নির্বাচনের সমালোচনা করায় শেখ হাসিনা বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সহিংসতামুক্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখনো একটা দল যার কোনো মাথামুন্ডু নাই। তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিক ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে, কালকে আবার তাদের দলে বিদায় নেয়, কালকে আবার ওরে বহিষ্কার করে, তাকে দল বিদায় নেয়। তাদের কোনো সিদ্ধান্ত নেই। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে সরকার প্রধান প্রশ্ন তোলেন, ইসরায়েল বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্রের পুলিশ যেভাবে হামলা করেছে তা কোন মানবাধিকার? তাদের হাতে লাঠিও ছিল না, আগুনও ছিল না, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে মারমুখীও ছিল না। তারপরেও আমেরিকার পুলিশ যে আচরণটা করেছে, ও দেশে যে মানবাধিকার কতটুকু আছে সেটাই তো প্রশ্ন। কথা বলার স্বাধীনতা কতটুকু আছে সেটা প্রশ্ন। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার কতটুকু আছে সেটাই আমাদের প্রশ্ন। বাংলাদেশের উপর মানবাধিকারের রিপোর্ট লেখে, নিজেরা আয়নায় চেহারাটা দেখে না, এটাই হচ্ছে বাস্তব কথা। তারা যেভাবে আচরণ করে, আমাদের পুলিশ তো তা করেনি। ধৈর্যের পরিচয় দিতে যে উল্টো তারা মার খেয়েছে বিএনপি রাতে, তারা যেভাবে মাটিতে ফেলে মেরেছে। আজকে যদি আমেরিকার একটা পুলিশের গায়ে যদি এভাবে কোনো দলের লোক হাত দিত, তারা কি করত? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নাগরিক হত্যার জবাবও চান বঙ্গবন্ধু কন্যা। আমাদের বাঙালি পরপর কতজন মারা গেছে, সেদিনও 2 জন বাঙালিকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর প্রতিবাদ জানাই। একটা বাচ্চা ছেলে মার কাছে বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। চলমান দাবদাহে দেশবাসীকে সাবধানে চলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। স্মরণকালের দীর্ঘ তাপপ্রবাহে পুড়ছে দেশ, ভুগছে মানুষ ও প্রাণ প্রকৃতি। কখনো তীব্র, আবার কখনো অতি তীব্র তাপের খড়গ। এপ্রিলের প্রথমে শুরু হওয়া তাপপ্রবাহ চলছে মাসের শেষ ভাগেও। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, 43.8 ডিগ্রি সেলসিয়াস, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। জেলার সহকর্মীদের সাথে নিয়ে শুভশ্রী রায়ের রিপোর্ট।
কখনো তীব্র কখনো বা অতি তীব্র তাপপ্রবাহ বইছে দেশ জুড়ে, সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চলতি মৌসুমে সব রেকর্ড ভেঙে মঙ্গলবার যশোরের তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রি সেলসিয়াসে। মগজকলা রোদে নাভিশ্বাস ছোট বড় সবার। সারাদিনই না হলে 6 থেকে 7টা স্যালাইন খাইছি। এ পর্যন্ত আপনার ঠান্ডা পানি খাইছি 4-5 গ্লাস, তাতেও ঠান্ডা হচ্ছে না। মুখ পুড়ে যাচ্ছে তাপে, ছাতি বান্ধা নিয়েছে, তার মনে আছে যে ভাবরা আসে, তার মনে আছে যে আগুন। আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাপমাত্রা। মঙ্গলবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 43.7 ডিগ্রি। চুয়াডাঙ্গায় আল্লাহ পাক আমাদের কোন আযাব তৈরি করেছে বলতে পারি না, আল্লাহ আমাদের মাফ করুক। 1985 সালের পর এই প্রথম চুয়াডাঙ্গায় 43.7 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হলো। পিচঢালা সড়ক যেন উত্তপ্ত করায়, খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউ। প্রাণ যায় যায় অবস্থা প্রাণীকুলের। গরু, বাছুর, ছাগল, মুরগি, প্রচন্ড পশু পাখি সমস্ত কিছুই যায় অবস্থা। পানি গুনে ছটফট করে, পানি দেওয়ার পরেও গোসল করে দেওয়ার পরেও তারা শান্তি পায় না। দেশের অন্যান্য জেলাতেও টানা তাপপ্রবাহে জনজীবনে ভোগান্তি বাড়ছে। পাবনায় তাপমাত্রা রেকর্ড করা হয় 43.2 ডিগ্রি। সেই সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের তাপমাত্রা 42.7। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বাইরে এতটাই হিটের অবস্থা যে ছাতা ছাড়া বেরোনো কোনোভাবে সম্ভব হচ্ছে না। দাবদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে বাইরে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। গরমে স্বস্তি পেতে জিরে নিচ্ছেন ছায়। ভিড় বেড়েছে শরবতের দোকানেও। তাপ অনুমান মানে চোখ বুঝে আসছে যে জ্বলিয়ে যাচ্ছে। প্রচন্ড রোদ গরমে মানুষজন বেরোচ্ছে না, আমাদেরও আর রোজগার নেই। তীব্র গরমে বাড়ছে নানা রোগবালাই। স্বাস্থ্য ঝুঁকিতে শিশু ও বয়স্করা। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এদিকে হিটস্ট্রোকে মুন্সিগঞ্জে 2, নাটোরের নলডাঙ্গায় 1 সহ সারা দেশে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শুভশ্রী রায়, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রচণ্ড দাবদাহে গাজীপুরের পুবাইলে বেঁকে যাওয়া রেললাইন মেরামতের পর ঢাকামুখী লাইনে ট্রেন চলছে ধীর গতিতে। পুবাইল স্টেশন ম্যানেজার আব্দুর রহমান জানান, দুপুর 12:30টার দিকে পুবাইল রেল স্টেশন ও আড়িখোলা রেল স্টেশনের মাঝামাঝি স্থানে প্রচণ্ড গরমে ঢাকামুখী রেললাইনের কিছু অংশ বেঁকে যায়। খবর পেয়ে রেল বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে দ্রুত মেরামত করে। কচুরিপানা, কাদামাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয়। মরুর তাপে বিপর্যস্ত জনজীবন। প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার রেকর্ড। তবে সিলেট, চট্টগ্রামে বৃষ্টিপাত বাড়লে 2 মে থেকে হিট ওয়েভ নেমে আসবে বলে জানালেন আবহাওয়া অধিদপ্তর। 4 মে কালবৈশাখীর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। দাবদাহের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। মাঠ জুড়ে সূর্যের তীব্র প্রখর তাপে প্রতিদিনই ছাড়াচ্ছে রেকর্ড। পুড়ছে মাঠঘাট, সড়ক, গরমে ওষ্ঠাগত প্রাণ। সেই প্রাণ বাঁচাতে ইট পাথরের নগরে শিশুদের জলকেলির খেলা। পথে ঘাটে ছুটে চলা কর্মজীবীদেরও বাঁধ সইছে না। কেউ গাছের ছায়ায়, কারোবার শরবতে চুমুক দিয়ে তেষ্টা মেটানোর চেষ্টা। টিকতে পারতাছি না গরমে, প্রচন্ড খালি পানি 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 পিপাসা। পা পড়ে যাচ্ছে, শরীর পড়ে যাচ্ছে, ঘামে অবস্থা দেন। প্রাণ বাঁচাতে কতই না হাপিত্যেশ খেটে খাওয়া মানুষদের। অনেক গরম, মানে গরমে টেকাই যাচ্ছে না। শরীর পুড়ে গেছে, দেখেন অবস্থা খুবই। আমরা গাড়ি চালাইতেছি, আমরা সহ্য করতে পারতেছি না। মরুর তাপে পুড়ছে দেশ, মরছে মানুষ, বিপর্যস্ত হচ্ছে জনজীবন। অতি খরায় 1 ফুটসত বৃষ্টির হাহাকার তীব্র থেকে হচ্ছে আরও তীব্রতর। এর মধ্যে মে মাস জুড়ে স্বস্তির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, মে মাসে বৃষ্টিপাত অব্যাহত থাকলে স্বস্তি ফিরবে জনজীবনে। 2 তারিখ থেকে যদি আমাদের পূর্বাংশে, বিশেষ করে সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে এবং সেটার প্রভাব ঢাকা এবং বরিশাল ডিভিশনে হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা হয়তো বা কিছুটা কমে আসতে পারে ঢাকা সহ, বরিশাল সহ, সিলেট এবং চট্টগ্রাম ডিভিশনে। তবে হিটওয়েভ পুরোপুরি হয়তো বা শেষ হবে না। তবে 3-4 তারিখের দিকে আমাদের যত সময় গড়াবে, 2 তারিখের পরে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ততটা বৃদ্ধি পেতে পারে। আর বিশেষ করে হয়তো বা 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী, ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে 4 এবং 5 তারিখের দিকে। তবে তাপের তীব্রতা নিয়ে শঙ্কার দোলাচলে রয়েছে দেশের পশ্চিমাঞ্চল, এমনটা জানায় আবহাওয়া অধিদপ্তর। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। এদিকে তীব্র গরমের মাঝে স্বস্তির বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে। গরমে দেশ জুড়ে যখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা, তখন এক পশলা বৃষ্টিতে
স্বস্তি সুনামগঞ্জে। মঙ্গলবার বিকেলে জেলার জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় একই সময় বৃষ্টি নামে। এক পশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে দিয়েছে কিছুটা স্বস্তি। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ল জ্বালানি তেলের দাম। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বেড়েছে 1 টাকা। পেট্রোল ও অক্টেনের দাম বেড়েছে লিটারে 2 টাকা 50 পয়সা। মঙ্গলবার দিবাগত রাত 12টা থেকে কার্যকর হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা থেকে বেড়ে হয়েছে 107 টাকা। ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখা হয়। পেট্রোলের নতুন দাম প্রতি লিটার 124 টাকা 50 পয়সা ও অক্টেনের দাম 128 টাকা 50 পয়সা। শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার সকালে মহান মে দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সংসদের আগামী বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে আশাও জানান প্রতিমন্ত্রী। আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, নতুন আইনে শ্রমিক অধিকার লঙ্ঘন করলে 5,000 থেকে 25,000 টাকা জরিমানার বিধান রয়েছে। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। মহান মে দিবস 2024 উদযাপন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। জানান, সংসদের বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে। শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রম আইন না মানলে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে। একই সাথে শ্রম আদালতে মামলা করতে পারবেন শ্রমিকরা। আইন না মানলে আমাদের লেবার ল আছে, কোর্ট আছে, লেবার কোর্ট আছে, সেখানে তারা মামলা দায়ের করতে পারে। তারা যদি আইন না মানে আমাদের তাদের লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে। শ্রমিক মালিক সরকার সবার স্বার্থ রক্ষা করে দেশের শ্রম খাত এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, কোন পক্ষের স্বার্থ বিঘ্নিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক মালিক একটি বৈরী সম্পর্ক ছিল। আমরা এখানে এই কনফারেন্স রুমে বসে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যাগুলো এখানে টেবিলেই সমাধান করেছি। শ্রমিক অধিকার লঙ্ঘন করলে মালিক পক্ষের জরিমানার বিধান থাকছে নতুন আইনে। শ্রমিকদের অধিকার রক্ষা, সংরক্ষণ সবকিছু করার জন্য যার যার কথা শোনা আমরা শুনব। সেই কারণেই আমরা মূলত আলাপ আলোচনায় বসেছিলাম। আমরা তাদের সাজেশন শুনেছি। মালিক, শ্রমিক সহ সব স্টেক হোল্ডারের সঙ্গে আলাপ করেই শ্রম আইন চূড়ান্ত করা হবে বলেও জানান আইনমন্ত্রী। স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেই করা হবে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিদ্যুৎ উৎপাদন না করে সরকার জনগণের টাকা বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর মে দিবসে শ্রমিক সমাবেশের ঘোষণা দিলে রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে প্রাধান্য দিতে সরকারের ফ্যাসিবাদী মনোভাব শ্রমজীবীদের অধিকার কেড়ে নিচ্ছে। রিয়াজ মোর্শেদের প্রতিবেদন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তীব্র গরমে ঘন ঘন লোডশেডিং এর সমালোচনা করে তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন না করে বিদেশে অর্থ পাচার করছে। 25,000 মেগাওয়াট বিদ্যুৎ তৈরির জন্য জনগণের ট্যাক্সের যে টাকা দিয়ে এই ব্যবস্থা করা হয়েছে, তার অধিকাংশ অর্থ বিদ্যুৎ উৎপাদনের কাজে না লেগে বিদেশে লক্ষ কোটি টাকা পাচার। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আদালতের রায় অমান্য করে তাপ প্রবাহের মধ্যে স্কুল কলেজ খোলা রাখায় শিক্ষামন্ত্রী সহ সরকারের পদত্যাগ দাবি করেন তিনি। আদালত আজকে স্কুল কলেজ বন্ধ করে দেয়, কি অবৈধ সরকার! আদালতের রায়ও তারা মানে না। সরকারের কথা বলে শেষ হবে না। আমি বলতে চাই, পদত্যাগ করুন, মানুষকে বাঁচান, গরিব মানুষকে বাঁচান। আর কেন্দ্রীয় কার্যালয়ের যৌথ সভা শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মালিক পক্ষকে সুবিধা দিতে গিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। সরকারের ফ্যাসিবাদী মনোভাব ও অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক পক্ষের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় শ্রমিক সমাজ সর্বত্র হয়রানি সহ
নানাবিধ অসুবিধার সম্মুখীন হচ্ছে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মহান মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশেরও ঘোষণা দেন রিজভী। মে দিবসে শ্রমিক সমাবেশ ও র্যালিতে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে আরো থাকছে। ক্যাসিনো কাণ্ডের হোতা জিকে শামীমের জামিন নিয়ে প্রতারণা, চালাকি ধরা পড়ায় আদালতের 7 দিন নিষিদ্ধ আইনজীবী নিখিল কুমার শাহ। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গেল 5 বছরে সবচেয়ে বেশি অভিযুক্ত হয়েছেন রাজনীতিবিদ ও সাংবাদিক। আর অভিযোগকারীদের মধ্যে ক্ষমতাসীন দলের রাজনীতিতে যুক্তরা আছেন শীর্ষে। সবচেয়ে বেশি মামলা হয়েছে 2021 সালে। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের একটি ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে কঠিন পরীক্ষা নামে একটি গবেষণায় উঠে আসে এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। ডিজিটাল নিরাপত্তা আইন পরে বিধিনিষেধে কিঞ্চিত পরিবর্তন এনে নামকরণ করা হয় সাইবার নিরাপত্তা আইন। মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ ওয়েবিনারে ডিজিটাল নিরাপত্তা আইনের 5 বছরের চিত্র নিয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। গেল 5 বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে মোট মামলা হয়েছে 1436টি। অভিযুক্ত 4520 জনের মধ্যে গ্রেপ্তার হয়েছেন 1549 জন। গবেষণা বলছে অভিযুক্তদের মধ্যে 32% বেশি রাজনীতিবিদ আর 29.40% সাংবাদিক। মামলার ধরন হিসেবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মানহানির অভিযোগে 190টি মামলা, ফেসবুকে পোস্ট বা মন্তব্য করার দায়ে 908টি, বাকি 528টি মামলা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। মামলা থেকে রেহাই পায়নি শিশুও। এ মামলায় 28 শিশুকে অভিযুক্ত দেখিয়ে 22 জনকে গ্রেপ্তার করা হয়। গবেষণা দলের প্রধান অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, ডিএসএ শুধু সাংবাদিকতার উপরই প্রভাব ফেলছে না, ন্যাচারালাইজ নরমালাইজ করে দিয়েছে, সেন্সরশিপটাকে ডাউনরাইট আপনার হাতে তুলে দিয়েছে। আপনার সাংবাদিক মুক্ত দৃষ্টিতে আপনাকেই আসলে রাষ্ট্রের ক্ষমতাসীন দলের উপকরণে পরিণত করেছে ডিএসএ। আলোচনায় অংশ নিয়ে সুজন সম্পাদক বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে নাগরিক সমাজকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে। সরকারের যারা সংস্থা তাদের বাইরে অন্যরাও এই ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগতভাবে কারো কন্ট্রোল করতে চান, তাহলে এই আইন প্রয়োগ করে তারা করতে পারেন। তো এর মাধ্যমে এই আইনটাকে বস্তুত অস্ত্রে পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অফ ল। এই আইন যে ফর্মেই থাকুক অপপ্রয়োগ হবেই, এ মন্তব্য করেন বক্তারা। ধন্যবাদ প্রফেসর মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। চলতি মৌসুমে মন্ত্রণালয় থেকে ঢাকায় গাছ লাগানো সম্ভব না। হিট ওয়েভ থেকে রক্ষা পেতে পরিকল্পনার মাধ্যমে গাছ লাগাতে হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে বিবিসি আয়োজিত সেমিনারে একথা জানান তিনি। বলেন, জলবায়ু তহবিলের স্বচ্ছতা জনগণের কাছে তুলে ধরতে মিডিয়া মুখ্য ভূমিকা পালন করতে পারে। এখন জলবায়ু পরিবর্তনের চোখ দিয়ে জাতীয় নিরাপত্তা দেখার সময় এসেছে। জলবায়ু পরিবর্তনের ফলে সুপেয় পানির সংকট বাড়ছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। আমরা সবাই এখন ঢাকা শহর নিয়ে কথা বলছি, আমরা কেউ বলছে এখন গাছ লাগাবে, আমরাও ভাবছি আমাদের মিনিস্ট্রি থেকে। এখন তো আর সেটা করা যাবে না, তবে যদি আমরা গাছ লাগাই, কি ধরনের গাছ লাগাবো, কোন গাছটা উপযোগী, কি পরিমাণ আমার এখানে গ্রিন স্পেস দরকার। একটা শহরকে যদি আমরা বাসযোগ্য রাখতে চাই, তাহলে সেখানে ন্যূনতম গ্রিন এরিয়াটা কত হবে, আমাদের এখানে ওয়াটার বডি বা জলাধার কি পরিমাণে আমরা রাখবো, এই বিষয়গুলো কিন্তু নিয়ে এখন আমাদের ভাবতে হচ্ছে, কেন জলবায়ু পরিবর্তন আমাদেরকে ফোর্স করছে। সংবাদ রাতে আরো থাকছে। এনবিআর এর অদক্ষতায় জিডিপি অনুপাতে বাড়েনি রাজস্ব আয়, বলছেন বিশ্লেষকরা। 2041 সাল নাগাদ 50 ট্রিলিয়ন টাকা ক্ষতির সতর্কতা। ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমের জামিন আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতে চালাকি ধরা পড়ায় 7 দিনের জন্য আদালতে নিষিদ্ধ হলেন তার আইনজীবী নিখিল কুমার শাহ। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের 8 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্টে।
ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কথিত যুবলীগ নেতা SM গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিতের বিষয়ে করা আবেদনের কার্যতালিকা থেকে বাদ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সাজাপ্রাপ্ত গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা করা হয়েছে অভিযোগ নজরে আসে খোদ প্রধান বিচারপতির। জিকে শামীমের জামিন আবেদনটি কার্যতালিকার 4 নম্বরে আদেশের জন্য দেখে অবাক হয়ে যান প্রধান বিচারপতি। শুনানি না করে আদেশের জন্য থাকায় অভিযুক্ত আইনজীবীকে আদালতে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ধরা পড়ে যায় চালাকি। এর ফলে জিকে শামীমের আইনজীবী নিখিল কুমার শাহকে আগামী 1 সপ্তাহ কোনো ধরনের মামলা পরিচালনা না করার আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে জিকে শামীমের জামিন ঘিরে প্রতারণা ঘটেছিল হাইকোর্টে। 2020 সালের মার্চ মাসে প্রতারণার আশ্রয় নিয়ে হাইকোর্ট থেকে জামিন পান বহিষ্কৃত যুবলীগ নেতা জিকে শামীম। সাডেনলি আজকে একটা আইটেম ছিল 4 নম্বর জিকে শামীমের একটা ম্যাটার, এই ম্যাটারটাতে ফর অর্ডারের জন্য। কেন ফর অর্ডারের জন্য এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না, কজ লিস্টে সেটা ছিল। তো ওনাদের পক্ষে লয়ার যখন মামলাটা শুনানি শুরু করলেন, তো আমাদের চিফ জাস্টিস প্রথম প্রশ্ন ছিল যে এই মামলাটা কেন আদেশের জন্য রাখা হলো, এটা তো আদেশের জন্য রাখার কথা না, তাহলে এই মামলাটা কী কারণে কীভাবে কার ইনস্টিগেশনে এটা আদেশের জন্য এসেছে। তো এর মধ্যে মামলাটা শুনানি শুরু হয়েছে। ওনার পক্ষে জিকে শামীমের পক্ষে লয়ার সাবমিশন রেখেছেন। এরপর যখন চিফ জাস্টিস বললেন যে হ্যাঁ একজন লয়ার গতকাল এটা মেনশন স্লিপ দিয়েছিল আর্জেন্সি বা এই শিক্ষক বলে, বাট এটা তো কোনো আর্জেন্সি কোনো ম্যাটার না, আমি ফর অর্ডারের জন্য কেন। তারপর উনি ওনার চিফ জাস্টিস মেনশন স্লিপটা বের করলেন, কার সিগনেচারে মেনশন স্লিপটা দায়ের করা হয়েছে, কোন লয়ার এটা দায়ের করেছেন, দুজনকে ডাকলেন। ডাকার পরে উনি তাদেরকে সতর্ক করেছেন এবং পার্টিকুলার লয়ার যিনি গতকাল মেনশন স্লিপ দিয়েছিলেন জিকে শামীমের পক্ষে মামলা বেল পিটিশন ভ্যাকেটিং চেয়ে, ওনাকে আগামী সপ্তাহে 1 সপ্তাহ সুপ্রিম কোর্টের থেকে ওনাকে বারিত করেছেন, উনি যেন সুপ্রিম কোর্টে মামলা করতে পারবেন। এর আগে গত বছর ক্যাসিনো কাণ্ডে আলোচিত অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন দণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা জিকে শামীমকে হাইকোর্টের দেয়া জামিন 27 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেশের জিডিপির আকার বাড়লেও এনবিআর এর অদক্ষতায় সেই অনুপাতে রাজস্ব আয় বাড়েনি। এতে ঝুঁকিতে পড়েছে দেশের অর্থনীতি। দ্রুত সংস্কার না করলে 2041 সালে রাজস্ব ক্ষতি হবে প্রায় 50 ট্রিলিয়ন টাকা, যা বর্তমান বাজেটের প্রায় 7 গুণ। রাজধানীর একটি হোটেলে PRI আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা। ইফতেখার রেজার প্রতিবেদন। গেল 12 বছরে বিদেশি ঋণের সুদ পরিশোধের পরিমাণ বেড়েছে 6.5 গুণ। একই সাথে দেশীয় ঋণের সুদ পরিশোধের হার বেড়েছে প্রায় 6.5 গুণ। বিপরীতে একই সময়ে রাজস্ব আদায় বেড়েছে 3.5 গুণের একটু বেশি। এ পরিস্থিতিতে বাজেটে 37% অর্থ ধার করে মেটাচ্ছে সরকার, যা 10 বছর আগে ছিল 22%। এই সময় সরকারের রাজস্ব বেড়েছে 3.6 গুণ, অর্থাৎ 360%। কাজে রাজস্ব বেড়েছে 360%, ব্যয় বেড়েছে আরো অনেক গুণ বেশি। এই জন্য রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। এনবিআর এর ট্যাক্স পলিসি এবং ট্যাক্সের কালেকশন, এই দুটো জায়গায় আমাদেরকে যদি এনবিআর চেয়ারম্যান আমাদের সেপারেট করে কাজ করেন, এটা আমরাও কিন্তু FDCA থেকে বিজনেস কমিটিকে এটা ভয়েসটা রেস হয়েছে অনেকদিন থেকে। এনবিআর চেয়ারম্যান জানান, কর দেয়া নিয়ে এখনো ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে অনীহা। রাজস্ব আদায়ে অটোমেশন ছাড়া বিকল্প নেই বলেও জানান তিনি। অটোমেশনে আমরা পিছিয়ে ছিলাম অনেক, এটা এখনো পিছিয়ে আছি, সেটা অস্বীকার করার উপায় নাই। বন্ড অটোমেশন আমরা হাতে নিয়েছি এবং সেটি আগামী ডিসেম্বরে আমরা বন্ড অটোমেশনের সবগুলো মডিউল লাইফে আনতে পারবো বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে কর জিডিপির আনুপাতিক হার বাড়ানোর বিকল্প নেই। গ্রোথ রেট যেটা ছিল সেখান থেকে বিভিন্ন কারণে একটু কমে গেছে, গ্রোথ রেটটা সাস্টেইন করা দরকার। আমাদের যে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা কাঠামো সৃষ্টি হয়েছে, যেটা আচরণ সৃষ্টি হয়েছে, সেইটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করে করা সম্ভব নয়। আর ব্যবসায়ীদের কর ছাড় কমাতে এনবিআরকে পরামর্শ দেন অর্থ প্রতিমন্ত্রী। প্রাইভেট সেক্টর ওনারাও এই রেশনালাইজেশনের সাথে যুক্ত হতে হবে। আমরা রেশনালাইজ করতে গিয়ে সেই ভ্যাট আইনের মতো কিন্তু আবার পিছিয়ে যেতে চাই না। আপনারা একটু এই বিষয়ে উৎসাহ নিয়ে যদি একটু আমাদের সহায়তা করেন, তাহলে কিন্তু রেভিনিউ সোর্সের উপর এটা একটা বড় এফেক্ট হবে।
শুধু রাজস্ব আহরণে মনোযোগী না হয়ে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথাও বলেন ওয়াসিকা আয়েশা খান। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি ওয়াশিংটন ডিসিতে ভয়েস অব আমেরিকার স্টুডিওতে। সেখানে দেশ টিভির জন্য যুক্তরাষ্ট্রের খবরাখবর নিয়ে অপেক্ষা করছেন তাহিরা কিবরিয়া। VOA 60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। গাজা যুদ্ধ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার সৌদি আরব থেকে জর্ডানে পৌঁছেছেন। ব্লিংকেন সোমবার হামাসকে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েলের সর্বশেষ প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ মঙ্গলবারও অব্যাহত ছিল। স্কুল ক্যাম্পাসে তাঁবু গেড়ে যে বিক্ষোভ শিবির করা হয়েছে তা ভেঙে দিতে নতুবা বরখাস্ত করা হবে কর্তৃপক্ষের এমন নির্দেশ সত্ত্বেও বিক্ষোভকারীরা নিউ ইয়র্ক ক্যাম্পাসের একটি ভবন রাতভর অবরোধ করে রাখে। পেন্টাগন জানিয়েছে গাজায় আরও ত্রাণ পৌঁছানোর জন্য একটি ভাসমান জেটি নির্মাণে প্রায় $32 কোটি খরচ হবে। সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে আমেরিকার নৌবাহিনীর একটি এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি জাহাজের নাবিক প্ল্যাটফর্মটি নির্মাণের কাজ শুরু করেছে। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন। সংবাদ রাতের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রে 2 বাংলাদেশিকে গুলি করে হত্যার জবাব চাইলেন প্রধানমন্ত্রী। তীব্র গরমে দেশের জনগণকে সতর্ক থাকার পরামর্শ। বাড়ির মধ্যে ঢুকে সে বাচ্চাকে গুলি করে মেরেছে, কি জবাব দেবে? আমাদের যারা এখন মানবাধিকারের গীত গায় এবং বাংলাদেশে মানবাধিকার খুঁজে বেড়ায়, তারা এর কি জবাব দেবে? আমি সে জবাব চাই। মরুত্তাপে পুড়ছে দেশ। 76 বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে। 4 মে কালবৈশাখীর পূর্বাভাস আবহাওয়া বিভাগে। 4 তারিখের দিকে আমাদের খুলনা এবং রাজশাহী, ওইখানে ভালো মানের একটা বৃষ্টির সম্ভাবনা আছে। আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। ডিজেল কেরোসিন লিটারে 1 টাকা আর পেট্রোল অকটেন বাড়লো 2.5 টাকা। মধ্যরাতেই কার্যকর। আগামী বাজেট অধিবেশনে পাশ হবে সংশোধিত শ্রম আইন, জানালেন প্রতিমন্ত্রী। শ্রমিক অধিকার নিশ্চিতে কাল সমাবেশ করবে বিএনপি। এবং ডিজিটাল নিরাপত্তা আইনে বেশি ভুগেছেন রাজনীতিবিদ, সাংবাদিকরা। বেশি মামলা হয় 2021 সালে, সিজিএস এর গবেষণা প্রতিবেদন। এই ছিল এখনকার সংবাদরা। দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে।